সজীব যে সজীব ওয়াজেদ জয় তো সজীবই বলি। হ্যাঁ, সজীব যে সে হয়তো মানসিকভাবে প্রতিবন্ধী। আমার মনে হয় সে মানসিক প্রতিবন্ধী, আমার মনে হয়, কারণ তার বেশিরভাগ কথাবার্তা শুনেই কত আগে পালাতে পারে, কত আগে কম্প্রোমাইজ করতে পারে সেটা দিয়ে ভরা। সে পালাবে না, এটা হতে পারে? বাংলাদেশে ফিরবার পর প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথে প্রথম আতাত করে শেখ হাসিনা। আপনার ওই 111 সরকারের সাথে প্রথম তাদের কথা মেনে -2 পলিসিতে বিদেশ দৌড়ে পালায় শেখ হাসিনা। প্রত্যেকবার যখনই কম্প্রোমাইজ করতে হয়েছে, 2009-এর পরে প্রতিবেশী দেশের সাথে কম্প্রোমাইজ করে এখানে ক্ষমতায় থাকার জন্য প্রথম কম্প্রোমাইজ করেছে শেখ হাসিনা। সো প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি ভীতু হবার পরিচয় এই প্রিমিয়ার নেতাদের ভিতরে শেখ হাসিনা দিয়েছে। হাসিনা নিজেকে কি দাবি করতেন সেটা নিয়ে আসলে আলোচনার তেমন কিছুই নেই। হাসিনা এবং হাসিনা সরকার গত 15.5 বছর অনেক কিছু দাবি করে এসছে, এবং এই দাবিগুলোর বেশিরভাগই যে মিথ্যা দাবি, অ্যাবসলিউট আপনার ফলসহুডস, এটাও পরিষ্কার প্রমাণিত সবসময়। ইটস জাস্ট আইসিটি আইন করে আরও 100 ধরনের আইন করে জনগণের মুখ চুপ রেখেছিল। যখন সহ্যের বাধা ভেঙে গেছে তখন সবার মুখের ওই চুপ রাখার যে পলিসিগুলো, ওগুলো আর কার্যকরী হয়নি। শেখ হাসিনা অ্যাকচুয়ালি পুরো আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েই পালিয়েছে। আওয়ামী লীগ এই দেশের মাটিতে আর কখনো একটা রাজনৈতিক দল হিসেবে ফিরতে পারবে না, ওরা শেষ। এবং প্রয়োজনে আইনত ব্যবস্থা করা হবে যে এইরকম জনগণ বিরোধী, দেশ বিরোধী একটা দল যেন বাংলাদেশের রাজনীতিতে কখনো আর সম্পৃক্ত হতে না পারে। এই নামটা যেন রাজনৈতিক ইতিহাস থেকে মুছে যায়। প্রয়োজনে আইনত সেই ধরনের ব্যবস্থা করাটা জরুরি বলে আমি মনে করি। এককালে নিজেদের রাজনৈতিক ফয়দার জন্য যেমন বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে দ্বিধাবোধ করেনি আওয়ামী লীগ, এখন বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র শক্ত করবার জন্য আওয়ামী লীগের মতো একটা এই ধরনের একটা করাপ্ট ইনস্টিটিউশন, পলিটিক্যালি করাপ্ট ইনস্টিটিউশন, একটা ফ্যাসিস্ট ইনস্টিটিউশন যেমন নাৎজি পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক নাৎজি পার্টি, যেটা জার্মানিতে ব্যান্ড, কারণ ওই দেশকে এই পার্টি ধ্বংস করে দিয়েছিল। এই একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ওই নাৎজি পার্টির মতোই ফ্যাসিস্ট, এবং তাদেরকে ওইভাবেই ব্যান করতে হবে। সো হাসিনা এটা ইনশিওর করে দিয়ে গেছে, এইটুকুর জন্য তাকে ধন্যবাদ। আর তারপর আপনি বললেন হাসিনার পালাবার কথা। হাসিনার পালানোটা অবধারিত ছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি তাকান, তাহলে বড় নেতা যতজন ছিল, বড় জায়গায়, বড় পজিশনে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জায়গায় যারা ছিলেন, তাদের ভেতরে সবচেয়ে ভীতু, সবচেয়ে কম সাহসিকতা যে দেখিয়েছে সব সময়, তার নাম শেখ হাসিনা। বাংলাদেশে ফিরবার পর প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথে প্রথম আতাত করে শেখ হাসিনা। আপনার ওই 111 সরকারের সাথে প্রথম তাদের কথা মেনে -2 পলিসিতে বিদেশ দৌড়ে পালায় শেখ হাসিনা। প্রত্যেকবার যখনই কম্প্রোমাইজ করতে হয়েছে, 2009-এর পরে প্রতিবেশী দেশের সাথে কম্প্রোমাইজ করে এখানে ক্ষমতায় থাকার জন্য প্রথম কম্প্রোমাইজ করেছে শেখ হাসিনা। সো প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি ভীতু হবার পরিচয় এই প্রিমিয়ার নেতাদের ভিতরে শেখ হাসিনা দিয়েছে। সো এটা তো অবধারিত ছিল ভাই, যার পুরো রাজনৈতিক ইতিহাস ভয় দিয়ে ভরা, কত আগে পালাতে পারে, কত আগে কম্প্রোমাইজ করতে পারে সেটা দিয়ে ভরা। সে পালাবে না, এটা হতে পারে? এবং সে কত বড় মিথ্যাচার এবং ভীতু যে তার নিজের আশেপাশের লোকজনকে, এবং এটা পরিষ্কার মোটামুটি আর কি ভেতরের থেকে আমরা জেনেছি যে তার নিজের আশেপাশের লোকজনকে, এবং এরাও দুষ্কৃতিকারী, এদেরকে তো আইনের শাসনে আনতেই হবে, বাট এদেরকে উনি বলেছিলেন যে তোমাদের পালানোর দরকার নাই, আমি তো যাবই না, আর যদি আমি যাই তোমাদেরকে আমি প্রমিস করছি আমি যেই প্লেনে উঠবো আমার সাথে তোমরা ওই প্লেনে উঠবা। এই আশ্বাস নিয়ে অনেক লুটতরাজের নেতারা ঢাকা শহরে বসেছিল, তারা এখন পালাতে পারে নাই, তারা এখন ঢাকায় আটকে আছে। তবে আমি এটাতেও নিন্দা জানাই যে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, যে হাজারো তরুণদের রক্তের উপরে গত 2 মাস রক্ত দিয়ে রঞ্জিত করে দিয়েছে এই দেশের মাটি, তাকে এইভাবে একটা সেফ এক্সিট দেওয়ার পক্ষপাতী আমি না। তাকে আইনের বিচারের আওতায় আনা উচিত ছিল। তবে যারা তাকে সেফ এক্সিটটা দিয়েছে তাদের র্যাশনাল বা লজিক আমি একেবারে বুঝি না তা না, আমি ধরে নিচ্ছি তারা এটা চিন্তা করেছেন যে হাসিনাকে যদি থাকতে দেয়া হয় তাহলে হাসিনা আরো প্রলং যে করবে এই যুদ্ধটা, সেই যুদ্ধে আরো কয়েকশো আমাদের তরুণ তরুণী শিক্ষার্থীরা ইন্তেকাল করতে পারে। সো ওই কয়েকশো জীবন বাঁচাবার জন্য তাকে হয়তো সেফ এক্সিট দেওয়া হয়েছে। সো এই র্যাশনালটা আমি বুঝি। সো আমি তাদেরকে এটা নিয়ে আর কোনো দোষারোপ করছি না, তবে আমি পার্সোনালি বিশ্বাস করি যে তাকে আইনের আয়ত্তে আনাটা দেশের জন্য, জাতির জন্য, আইনের জন্য সবচেয়ে ভালো হতো।
এগেন আমি এই জিনিসটাই বলছি, পদত্যাগও না, তাকে আসলে এই যে যেই ধরনের অপরাধ দের সাথে সে লিপ্ত, এই যে এগেন মানে আমি পুরনো তার করাপশন, তার সবকিছু মানে পদ্মা ব্রিজ থেকে শুরু করে সবকিছুতে কি করেছে এগুলোর সব কথা বাদ দিলাম, জাস্ট গত 2 মাসে যে লাল রক্তে রঞ্জিত করেছে দেশের মাটি, সেটার জন্য হলেও তাকে আইনের আওতায় নিয়ে আসাটা আমি মনে করি সবচেয়ে ভালো হতো দেশের জন্য, ভালো মানে সবচেয়ে ভালো এক্সাম্পল সেট করা হতো। এই জিনিসটা হয়তো যারা করেছেন এগেন তাদের র্যাশনালটাও বললাম, তারা হয়তো এই র্যাশনালে করেছেন, সো সেই র্যাশনাল পার্টটাও আমি বুঝতে পারছি। আমি আমার পার্সোনাল অপিনিয়ন বললাম যে সেটা করলে হয়তো সবচেয়ে ভালো হতো। আচ্ছা, তার আগে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, নওফেল এবং আরো গম যারা আছেন তারা শেখ হাসিনার আগে পালিয়েছে, অথচ তারা একটা সময় দাম্ভিকতা দেখিয়েছে। এই বিষয়টা খুব আপনি কিভাবে দেখবেন? জি না, এরা শেখ হাসিনার আগে পালায়নি। এদের মধ্যে যাদেরগুলো নাম বললেন, আমি স্পেসিফিক নাম ধরে বলবো না, এদের মধ্যে বেশিরভাগকে শেখ হাসিনা প্লেনের সিট দেওয়ার প্রমিস করেছিলেন, এবং সেই প্রমিসের জন্য এরা সবাই এখন ঢাকায় ছুটাছুটি ঘোরাঘুরি করছে। ঢাকার জনগণ, বাংলাদেশেরও না, ঢাকার জনগণ আজকে বা কালকে তাদেরকে নিজেরাই খুঁজে বের করতে পারবে। এরা কেউ পালায় নাই, এরা সবাই ঢাকায়, সুযোগ পায় নাই। না, খবরে কি এসছে আমি জানি না। যারা পালিয়েছে, যেমন মনে করেন ওই যে শেখ তাপস পালিয়েছে, হ্যাঁ, এরকম কয়েকজন পালিয়েছে এবং এটা এয়ারপোর্ট রেকর্ড আছে। আপনি এই মুহূর্তে যাদের নাম বলেন, আমি স্পেসিফিকলি তাদের কথা বলছি, শুধু কয়েকজন না ভাই, ডাজন কি ডাজন, এটা শত কি শত এমপি মন্ত্রী পালিয়েছে। কিন্তু আপনি এই মুহূর্তে যাদের নাম বললেন তারা পালায়নি, তারা ঢাকায় লুকিয়ে আছে, কারণ এখন তারা হাইওয়েতেও যেতে পারবে না। তারা যে নিজেদের দেশের বাড়ি যে পালাবে সেই সুযোগটাও তাদের নাই, তারা গাড়িতে উঠতে ভয় পাচ্ছে। সো তারা কোথায় আছে, আমি অনুরোধ করব আইনের দায়িত্বে যারা আছেন, স্পেশালি এখন ইন্টারিম সরকার যেই মুহূর্তে ফর্মড হবে, ইন্টারিম সরকারের প্রতিও আমি আহ্বান জানাবো যে এদেরকে অ্যাটলিস্ট যেন, যেটা হয়ে গেছে, কিন্তু এদেরকে অ্যাটলিস্ট পালাবার সুযোগ করে যেন না দেওয়া হয়, এদেরকে যেন ইমিডিয়েটলি আইনের আওতায় আনা হয় এবং জনগণের হাতেও তুলে দেওয়া হয়। এটা বলছি না আমরা আইনের শাসন চাই, আমরা আইনের বিচার চাই। সো আমরা কোনো ধরনের অরাজকতা চাই না। সো আমরা চাই না এদেরকে জনগণের হাতে তুলে দেন, সেটাও চাই না। যদিও এরা যে ধরনের পাপ করেছে তার একমাত্র বিচার হলো জনগণের হাতে তুলে দেয়া, ন্যায্য বিচার। বাট না, আমরা আইনের বিচার এই দেশে চাই। সো আমরা চাই আইন শৃঙ্খলার দায়িত্বে যারা থাকবেন, স্পেশালি ইন্টারিম সরকারটা ফর্ম হওয়ার সাথে সাথে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। সজীব ওয়াজেদ জয়, তো সজীবই বলি, হ্যাঁ, সজীব যে সে হয়তো মানসিকভাবে প্রতিবন্ধী, আমি জানি না, আমি তাকে ছোট করে বলছি না, আমি জাস্ট বাস্তবিক যেটা আমার ধারণা সেটা বলছি। এবং এই কথাটা আজ থেকে 12 বছর আগে আমি একবার নিউজের বাইরে বলেছিলাম, এবং নিউজের বাইরে বলার পর থেকে উনি আমাকে অত্যন্ত অপছন্দ করেন। আমি খুব খুশি উনার মতো লোকজন আমাকে অপছন্দ করেন, এটা আমার জন্য একটা ক্রেডিটের বিষয়, হ্যাঁ, যে উনার মতো লোকজন আমাকে বিরোধিতা বা তার বিরোধী হিসেবে ধরে নেন, আমি অত্যন্ত আনন্দিত। বাট আমার মনে হয় সে মানসিক প্রতিবন্ধী, আমার মনে হয়, কারণ তার বেশিরভাগ কথাবার্তা শুনেই এই ধরনের একটা ফিলিং আমরা পাই। হতেই পারে তার বোন যে শেখ পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, সে অটিজম নিয়ে কাজ করা শুরু করেছে, হয়তো তার ভাই এই রোগে আক্রান্ত বলেই হয়তো সে এটা নিয়ে কাজ করা শুরু করেছে, আমরা জানি না। বাট যদি করে থাকে তাহলে সেটা তার ভিতরে একটা মহৎ এলিমেন্ট আছে, যে তার ভাই যে অসুখে অসুস্থ সেটা নিয়ে সে কাজ করা শুরু করেছে বাংলাদেশের মাটিতে। কিন্তু সজীব ওয়াজেদ জয় কি বলল, এটা নিয়ে যদি কেউ আসলে একটু সিরিয়াসলি চিন্তা করে তাহলে তারও ভাই মানসিক ডাক্তার দেখানো উচিত। সজীব ওয়াজেদ জয় আজ পর্যন্ত রিজনেবল কোনো কথা তার মুখ দিয়ে বের হয়নি। মানে আওয়ামী লীগের পুরো ফ্যামিলি ঘরানা যদি ধরেন, প্রথম ফালতু কথা তো হাসিনা, দ্বিতীয় ফালতু কথা তার পুত্র, আর তৃতীয় ফালতু কথা হলো তার পালক পুত্র কাওয়া কাদের। হ্যাঁ, তো এই তিনজনের কথা নিয়ে যদি কোনো সময়, এখন হাসিনার কথা তো সিরিয়াসলি যারা নিতে পারতেন না, কারণ সে ডিকটেটর ছিল এবং সে আইসিটি আইন থেকে 100টা আইন করে রেখেছিল যে এই আইনের মাধ্যমে তার নাম তুলতে পারবেন না। যেমন আমাদেরকে যখনই ধরে নিয়ে যাওয়া হতো বা কিছুই করা হতো, ফার্স্ট কথা হতো, এই আপনারা বলছি না আওয়ামী লীগ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু হাসিনা পরিবার নিয়ে কথা বলবেন না, হাসিনা নাম তো পরের কথা, হাসিনা পরিবার নিয়ে কথা বলবেন না। এগুলো আমরা অনেক, যে কোনো বিরোধী রাজনীতিবিদ যে কোনো সাথে কথা বলেন, রিপোর্টার যারা আছেন, যারা অ্যাকচুয়াল নিউজ কভার করতো, চাটুকার না যে প্রধানমন্ত্রী আপনি এত ভালো কিভাবে, এই ধরনের প্রশ্নওয়ালা চাটুকার না, সঠিক সাংবাদিক, তাদেরকে যে জিজ্ঞেস করেন তারা সব আপনাকে একটাই কথা বলবে যে হ্যাঁ, মানে সরকার আমাদেরকে অ্যালাউ করতো, সরকার সম্বন্ধে মাঝে মধ্যে কিছু নেগেটিভ লেখা, কিন্তু এমন কিচ্ছু লেখা যাবে না যেটা হাসিনা পরিবারের নাম পর্যন্ত আসতে পারে, এমন কিছু লেখাই যাবে না। যেখানে মূল নাটের গোড়া, মূল ক্রিমিনালস হলো এই হাসিনা পরিবার,
মূল ক্রিমিনালস। বাকি আপনার ইসে থেকে কি বলে নাম পদ্মা ব্রিজ থেকে শাখো মন্ত্রী চুরি করেছে, মানে মন্ত্রী, কমিউনিকেশন মন্ত্রী, তার নাম ছিল শাখো, হ্যাঁ, সে আবার শাখো না ভাই। তো এই শাখো চুরি করেছে, যা কিছু চুরি করেছে ভাই, এই চুরি তো হাসিনাকে তার শেয়ার না দিয়ে করে নাই। প্রত্যেকটার চোর তো মেইন চোর হাসিনা। এই যে মনে করেন আমাদের দেশে এমন কোন বড় আজকে এই যে নগদ, আপনারা যে নগদে টাকা ট্রানজাকশন করেন, আজকে হাসিনা পড়ে গেছে, একটু যাই চেক করতে বলেন লিগালি, আমি তো ভাই কেস ফাইল করবো এটার এগেনস্ট আগামী সপ্তাহে, যে নগদের কোনো লিগাল বেসিস নাই। নগদ যখন খুললো, বিলিয়ন ডলার কোম্পানি হিসেবে খুললো, তারা বলল যে কি বাংলাদেশ পোস্টাল সার্ভিসের লাইসেন্সে তারা করছে। বাংলাদেশ পোস্টাল সার্ভিস থেকে ডিরেক্ট বলে দিল যে না, আমাদের সাথে কোনো সম্পর্কই নাই। পার্লামেন্টে আইন চেঞ্জ করা হলো যেন এই নগদ ব্যবসা করতে পারে হাজার কোটি টাকার। কেন? কারণ এটা তার ওই যে অটিস্টিক ছেলে এটার সাথে জড়িত। তো প্রত্যেকটা লুটতরাজ বাংলাদেশের মাটিতে এই হাসিনা পরিবার থেকে শুরু হয়েছে, এবং হাসিনা পরিবার থেকে নিচে একদম ছাত্রলীগের একদম মানে ওই ওয়ার্ড পর্যায় পর্যন্ত গেছে। সো এদেশের মাটিতে এদেরকে ক্ষমা করা উচিত না। আমি বিশ্বাস করি এদেশের মাটিতে ক্ষমা করবে না। আর এরা যারা ক্ষমার মানে কি বলে না, ক্ষমা প্রার্থনা করা যাদের জায়গা নাই, তারা কি বললো আবোল তাবোল, পাগলের মতো না, ছাগলের মতো না, অটিস্টিকের মতো, এটা নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই ভাই। as soon as possible না, এদের লিগ্যাল ভ্যালিডিটি নাই তো ভাই। আইনি কোন ধরনের মানে এদের আইনি লাইসেন্স হতে পারে না। পার্লামেন্টে বসে আইন চেঞ্জ করে এদেরকে দেয়া হয়েছে। কেন ভাই এত স্পেশাল কেন? তার মানে এটা লুট, তোমার লুট, বুঝতে পারছেন? সো এরকম আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম ভাই, আমার অফিসের পাশেই অফিস বলে নামটা তাড়াতাড়ি মনে পড়লো। এরকম প্রচুর এক্সাম্পল আছে। না অ্যাবসলিউটলি ওরা শেষ, এত সুন্দর করে বলার কিচ্ছু নাই, ওরা শেষ, দ্যাটস ইট। এই অবসান বুঝি না ভাই। আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগ যে দলটা, হ্যাঁ, সেই আপনার 49 সাল থেকে শুরু হয়েছিল, হ্যাঁ, এই দল, দ্যাটস ইট, শেষ।